ড্রামার শুরুতে আমাদেরকে ইউন নামে একটি সুন্দরী মেয়েকে দেখানো হয়, যে আসলে এই ড্রামার ফিমেল লিড। তবে ও ছিল একজন প্রফেশনাল কিলার। ইউ নামে একটি গোপন সেক্টর হয়ে ও কিলিংয়ের কাজ করে। এর আগে ও সফলভাবে ৯৮টি কিলিং মিশন শেষ করেছে। এবার ওর নতুন টার্গেট হলো পিংশি রাজ্যের প্রিন্স। তো এই মিশনটা ছিল অনেক বেশি কঠিন, এমনকি স্বয়ং রাজাকে হত্যা করার চেয়েও বেশি কঠিন ছিল। মিশনে যাওয়ার আগে ইউনের একজন সাক্ষী দরকার, কারণ যদি প্রিন্সকে হত্যা করতে গিয়ে ও ব্যর্থ হয় তাহলে সেই সাক্ষী প্রমাণ করবে যে ঘটনার সময় ইউন অন্য জায়গায় ছিল। ওর এক সহকর্মী ওকে জিজ্ঞেস করে কী ধরনের সাক্ষী চাই। ইউন শান্তভাবে উত্তর দেয়, দেখতে সুন্দর হবে, একদম বোকাশোকা হবে, আর মেয়েদের পিছনে ঘুরবে না, এমন কাউকে খুঁজে বের করো। এরপর ইউন একটি পতিতালয়ে গিয়ে লোক খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে যাদেরকে দেখে সবাই লম্পট আর নারী লোভী। অনেক খোঁজাখুঁজির পরে ও লুয়ান নামে এক সুদর্শন ছেলেকে খুঁজে পায়। তো ওর কাছে লুয়ানকে দেখতে অনেকটা বোকাশোকাও লাগে, আর অন্যদের মতো মেয়েদের পেছনেও ছুটে বেড়ায় না। তাই ইউন তাকে নিজের সাক্ষী হিসেবে বেছে নেয়। সেই সময় ইউন ওই পতিতালয়ের সবচেয়ে জনপ্রিয় সুন্দরী হিসেবে ধনী যুবকদের সামনে হাজির হয়। সবাই ওর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তবে অন্যদিকে লুয়ান তখন নিশ্চিন্ত হয়ে ঝিঝি পোকার লড়াই দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ করে ইউন ওর সামনে এসে বসে। ইউনের কাজ ছিল লুয়ানকে নিজের ফাঁদে ফেলা, তাই ও তখন লুয়ানকে বিভিন্নভাবে সিডিউস করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেও বুঝে যায় লুয়ান মোটেও বোকাশোকা নয়, বরং লুয়ানই উল্টো ওকে ওয়াইন খাওয়ার নিয়ম শেখাতে শুরু করে। তবে ওয়াইনের মধ্যে আগে থেকেই ঘুমের ওষুধ মেশানো ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই লুয়ান সেখানেই অচেতন হয়ে যায়। তো ইউনের প্রথম ধাপ তো সফল হতেই নিজের আসল মিশনে বেরিয়ে পড়ে। ও গোপনে পিংশি প্রিন্সের প্রাসাদে ঢুকে তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ওর আঘাত ব্যর্থ হয়, কারণ পিংশি প্রিন্সের গায়ে লোহার বর্ম ছিল। তলোয়ারের আঘাতে শব্দ হতেই চারদিক থেকে সৈন্যরা ছুটে আসে। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ইউন সুযোগ বুঝে সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। পিংশি প্রিন্স তো ভীষণ রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দেয়, ওই কিলারকে যেভাবেই হোক ধরে আনো। আহত অবস্থায় ইউন আবারও সেই ব্রথালে ফিরে আসে। নিজের ক্ষত বাঁধছিল। এমন সময়ও দেখে লুয়ানের জ্ঞান ফিরতে চলেছে, তাই ও সঙ্গে সঙ্গে আগের প্ল্যান অনুযায়ী অভিনয় করতে শুরু করে দেয়। কিন্তু অচেতন লুয়ানের হাত এদিক ওদিক নড়তে থাকে। এতে ইউন বিরক্ত হয়ে যায়। সাক্ষী তৈরি করার জন্য ইউন এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে সবাই মনে করে তারা সারা রাত একসঙ্গে কাটিয়েছে। তো এতে করে কেউ ওকে সন্দেহও করবে না। ঠিক তখনই সৈন্যরা কিলারকে খুঁজতে ঘরে ঢুকে পড়ে। ধস্তাধস্তির মধ্যে দুজনের ভঙ্গি দেখে সৈন্যরা তো অপ্রস্তুত হয়ে যায়। তবে তারা এখানে তল্লাশি না করে কিছুতেই যেতে চাইছিল না। কিন্তু লুয়ান যে রাজপরিবারের সদস্য সেটা বুঝতেই সবাই তো ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে পিংশি প্রিন্সের দেহরক্ষীরা জানতে পারে যে ওই খুনি এই ব্রথালের ভিতরেই লুকিয়ে আছে, তাই তারা একে একে সকল রুম তল্লাশি করতে শুরু করে। শেষ পর্যন্ত তারা ইউন এবং লুয়ানের ঘরেও পৌঁছে যায়। তো বডিগার্ডরা বিছানায় রক্তের দাগ দেখে সন্দেহ করে। তখন লুয়ান শান্তভাবে বলে, এটা কোনো খুনের রক্ত নয়, এটা একজন নারীর প্রথম রাতের রক্ত। গত রাতে আমরা দুজন একসঙ্গেই ছিলাম। এই কথা শুনে বডিগার্ডরা সেখান থেকে চুপচাপ চলে যায়, যদিও তাদের ইউনের উপরেই সন্দেহ হচ্ছিল, আর ইউনও এটা বুঝতে পারে। তাই ও ঠিক করে যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সেজন্য ও আবারও লুয়ানকে ব্যবহার করার পরিকল্পনা করে আর মিথ্যা বলে, আমি একটা ভালো পরিবারের মেয়ে, আমাকে জোর করে এই ব্রথালে বিক্রি করে দেওয়া হয়েছে। আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে মালকিন আমাকে অন্য কোনো পুরুষের কাছে বিক্রি করে দেবে। প্লিজ আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। এটা বলেই ও আত্মহত্যা করার অভিনয় করে, যাতে লুয়ান ওকে বাঁচায়। ইউনের অভিনয়ে পুরোপুরি বিশ্বাস করে নেয় লুয়ান, তাই ও টাকা দিয়ে ইউনকে এই ব্রথাল থেকে ছাড়িয়ে নেয় এবং নিজের সাথে করে বাড়িতে নিয়ে যায়, আর ওকে নিজের উপপত্নী হিসেবে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা দেখতে পাই পিংশি প্রিন্সের লোকেরা শুরু থেকেই ওদেরকে ফলো করছিল। লুয়ানের বাড়িতে পৌঁছানোর পরে ইউনের থাকার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করা হয়। ঘরে ঢুকে ইউন পালানোর রাস্তা খুঁজতে শুরু করে, কারণ ওকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের সেক্টে ফিরে যেতে হবে।
তবে তখনই লুয়ান সেখানে চলে আসে। লুয়ান দেখতে পায় ইউন জানালা বেয়ে বাইরে ওঠার চেষ্টা করছে। ধরা পড়ে যাওয়ায় ইউন তাড়াতাড়ি একটা অজুহাত বানিয়ে বলে, আমি আসলে পাখি দেখতে খুব পছন্দ করি, তাই একটু উপরে উঠেছিলাম পাখি দেখার জন্য। লুয়ান চারপাশে তাকিয়েও কোনো পাখি দেখতে পায় না, বরং ও উল্টো ভয় পেয়ে যায় যদি ইউন পড়ে গিয়ে আঘাত পেত। তাই ও ইউনকে নিচে নেমে আসতে বলে। ঠিক তখনই ইউনের পা পিছলে যায়, ও সোজা গিয়ে লুয়ানের উপরে পড়ে। দুজনে একসঙ্গে মাটিতে পড়ে যায়। হঠাৎ এত কাছাকাছি চলে আসায় দুজনেরই তো বুক ধড়ফড় করতে থাকে। কিছুক্ষণ পরে লুয়ান লজ্জা পেয়ে বলে, তুমি সবসময় আমার উপরেই পড়ে যাও কেন? এই বলে ও উল্টো ইউনকে নিচে শুইয়ে নিজে উপরে উঠে যায়। তারপর হেসে বলে, আমি কিন্তু নিচে থাকতে একদমই পছন্দ করি না। এ কথা বলেই ও উঠে দাঁড়ায়। এরপর লুয়ান ইউনের ব্যাগ দেখতে চায়, কিন্তু সেই ব্যাগের ভেতরেই ছিল ইউনের খুনির সব সরঞ্জাম। ইউন মনে মনে ঠিক করে, লুয়ান যদি ব্যাগটা খুলে ফেলে তাহলে ওকে মেরে ফেলতে হবে। কিন্তু শেষ মুহূর্তে লুয়ান আর ব্যাগটা খোলে না, বরং ইউনের কাছে এসে জিজ্ঞেস করতে থাকে যে ইউনের বাড়ি কোথায়, পরিবারের লোকজন কারা, এই সব কিছুই। ইউন কোনো প্রশ্নেরই ঠিকমতো উত্তর দিতে পারে না, আর দেবেই বা কীভাবে? ও তো একজন প্রফেশনাল কিলার। কিছুক্ষণ পরে লুয়ান চলে গেলে ইউন গোপনে নিজের সেক্টের একজন সদস্য লিং জিউর সঙ্গে যোগাযোগ করে। রাতে ইউন বাইরে গিয়ে লিং জিউর সঙ্গে দেখা করে। লিং জিউ জানায়, পিংশি প্রিন্সকে হত্যা করার জন্য তোমার হাতে আর মাত্র 10 দিন সময় রয়েছে। সেক্ট থেকে বলা হয়েছে যদি তুমি এই 10 দিনের মধ্যে মিশন শেষ করতে না পারো তাহলে তোমার শরীরে থাকা বিষের অ্যান্টিডোট আর দেওয়া হবে না, আর তখন সেই বিষেই তুমি মারা যাবে। লিং জিউ চলে যাওয়ার পরে ইউন হঠাৎ দেখতে পায় দূরে লুয়ান দাঁড়িয়ে আছে। এতে তো ভয় পেয়ে দ্রুত নিজের সেই কিলারের পোশাকটা খুলে ফেলে, কিন্তু পরেও বুঝতে পারে লুয়ান আসলে রাতে ঝিঝি পোকা ধরতে বেরিয়েছে। লুয়ান ইউনকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইউন বলে, কই কিছু না তো। লুয়ান ভাবে হয়তো ইউন ঘুমের মধ্যেই হাঁটছে। এই কথা শুনে ইউনের মাথায় নতুন বুদ্ধি আসে। ও তো ঘুমের মধ্যে হাঁটার অভিনয় করতে শুরু করে দেয়। লুয়ান বলে, আমি এক্ষুনি ঝিঝি পোকা ধরে আনছি, এটা মুখে দিলে ঘুমের মধ্যে হাঁটার রোগটা সেরে যায়। লুয়ানের কথা শুনে ইউন তো রেগে যায় এবং মনে মনে ওকে গালি দেয়। এমনকি মনে মনে ভাবে, সুযোগ পেলে একদিন আমি এই লোকটাকেই শেষ করে দেব। তো লুয়ান তো ওকে ঝিঝি পোকা খাওয়াতে চাচ্ছিল। শেষ পর্যন্ত ও আর উপায় না দেখে ঘুম ভাঙার অভিনয় করে। তারপর লুয়ান ওকে নিয়ে রাতে জঙ্গলে ঝিঝি পোকা ধরতে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ লুয়ান ভুল করে ইউনের কাঁধের কাপড় সরিয়ে ফেলে। ইউনের সাদা কাঁধ দেখে ও কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, এমনকি অজান্তেই ঢোক গিলে ফেলে। আর ইউন মনে মনে ভাবে, একদিন না একদিন তোকে আমি শেষ করেই ছাড়বো, লুচ্চু কোথাকার। তবে কিছুক্ষণের মধ্যে দুজনের মধ্যে ভালোই গল্প শুরু হয়ে যায়। লুয়ান নিজের ছোটবেলার কথা বলতে থাকলেও ইউনের মুখটা হঠাৎ বিষণ্ণ হয়ে যায়, কারণ ওর ছোটবেলাটা খুব একটা ভালো ছিল না। ছোটবেলা থেকেই ও শুধু কঠিন প্রশিক্ষণ, মারধর আর নির্যাতনের মধ্যেই বড় হয়েছে। যখন কাঁদতো তখন শুধু ওর ছোট বোন লা ওকে সান্ত্বনা দিত। নিজের সব কষ্ট সহ্য করার শক্তিটাও ওই ছোট বোনের কাছ থেকেই পেয়েছিল। লার সবচেয়ে প্রিয় খাবার ছিল চিনির মিষ্টি কেক, তবুও ও নিজের অংশ থেকে কিছুটা রেখে সবসময় ইউনের সঙ্গে ভাগ করে খেত। তাই লুয়ান যখন ইউনকে ওর ছোটবেলার কথা জিজ্ঞেস করে তখন ইউন শুধু বলে, আমার একটা ছোট বোন আছে, ওর নাম হচ্ছে লা। আমরা দুজনেই সুগার কেক খেতে খুবই ভালোবাসি। ইউনের কথা শেষ করতেই লুয়ান হেসে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এতই পছন্দ করো কেক খেতে তাহলে আমি নিজেই তোমার জন্য বানিয়ে দেব। পরের দিন সকালে ইউন ঘুম থেকে উঠে দেখে লুয়ান রান্নাঘরে হিমশিম খাচ্ছে। আসলে আগের রাতের দেওয়া কথা রাখতেই ও ইউনের জন্য সেই সুগার কেক বানানোর চেষ্টা করছে। অনেক কষ্টে বানানো কেকগুলো দেখতে খুব একটা সুন্দর হয় না, তবে ইউন এক টুকরো খেয়েই অবাক হয়ে যায়। স্বাদটা সত্যি খুব ভালো ছিল, এমনকি অনেক বছর পর এই প্রথম ও এত মজার কিছু খেয়েছে। দেখে লুয়ানও খুশি হয়ে যায়। আটা এখনও অনেক বাকি ছিল, তাই নষ্ট না করে দুজন মিলে বাকি কেকগুলো বানাতে শুরু করে। একসঙ্গে রান্না করতে করতে কখন যে তাদের মধ্যে দূরত্ব কমে আসে কেউই বুঝতে পারে না। দুজনেই হাসতে হাসতে কাজ করছিল। ওদের দেখে মনে হচ্ছিল যেন অনেক দিনের প্রেমিক প্রেমিকা। হঠাৎ লুয়ান একটা ছোট্ট ফুল তুলে ইউনের হাতে দেয়। ফুলটা পেয়ে ইউন বেশ খুশি হয়ে যায়
আর ইউনের হাসি দেখে লুয়ানও হাসতে শুরু করে। পরের দিন ইউন দেখতে পাই পিংসি প্রিন্সের সৈন্যরা এখনও বাড়ির বাইরে নজরদারি করছে, কিন্তু ইউনের মতো দক্ষ কিলারের চোখ ফাঁকি দেওয়া ওদের পক্ষে সম্ভব হয় না। ও সহজেই সবাইকে ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর একজন দাসী ছদ্মবেশ নিয়ে পিংসি প্রিন্সের প্রাসাদে ঢুকে পড়ে। এবার ও বিষ ব্যবহার করে পিংসি প্রিন্সকে হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু খাবার আগে সব খাবারই অন্য একজনকে খাইয়ে পরীক্ষা করা হচ্ছিল, তাই এবারও ওর প্ল্যানটা ব্যর্থ হয়ে যায়। হতাশ হয়ে ইউন বাড়িতে ফিরে আসে। ও বসে ভাবতে থাকে কিভাবে এই মিশন সফল করা যায়। ঠিক তখনই লুয়ান এসে ওকে জানায় সম্রাট পিংসি প্রিন্সের সম্মানে যে বড় ভোজের আয়োজন করেছে সেই ভোজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই কথা শুনে ইউনের মাথায় নতুন একটা প্ল্যান চলে আসে। ও বুঝে যায় যে এই ভোজই হবে পিংসি প্রিন্সের কাছে পৌঁছানোর সবথেকে ভালো সুযোগ। তো ইউন কি যেন একটা ভেবে বলে, একটা দোকান আছে যেখানে খুব ভালো আতশবাজি পাওয়া যায়, কাল চলো আমরা ওখানে গিয়ে আতশবাজি কিনি। তো পরের দিন সকালে দুজন সেই দোকানে আতশবাজি কিনতে রওনা হয়, কিন্তু পথেই একদল ডাকাত ওদেরকে ঘিরে ফেলে। ডাকাতগুলো ওদেরকে ধরে নিয়ে যায়। ইউন চাইলেই মুহূর্তের মধ্যেই সবাইকে মেরে ফেলতে পারত, কিন্তু লুয়ান ওর পাশে থাকায় ও নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। তবে তখন ওই ডাকাতদের মধ্যে একজন ইউনের সঙ্গে অসভ্যতা আচরণ করতে যায়। ইউন তার মুখে থুতু ছুঁড়ে মারে। রেগে গিয়ে ডাকাতটা ওকে মারতে এগিয়ে আসে। লুয়ান সঙ্গে সঙ্গে ইউনের সামনে দাঁড়িয়ে যায়। ইউনকে বাঁচাতে গিয়ে ও নিজেই সেই ঘুষিটা খায়, এমনকি একটা তলোয়ারের আঘাতও নিজের শরীরে নেয়। প্রথমবারের মতো ইউন অনুভব করে যে কেউ ওকে নিজের জীবন দিয়ে রক্ষা করতে চাইছে। তো লুয়ানকে এভাবে মার খেতে দেখে ওর তো খুবই কষ্ট হয়। এরপর ডাকাতদের নেতা লুয়ানকে আবারও মারতে এগিয়ে যায়, তবে এবার ইউন আর নিজেকে সামলে রাখতে পারে না। রাগে ওর চোখ লাল হয়ে যায়। ডাকাতদের নেতা লুয়ানকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই ইউন ঝড়ের গতিতে এগিয়ে এসে এক আঘাতেই তাকে হত্যা করে দেয়। এরপর একে একে বাকি ডাকাতদেরকেও মারতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই সবাইকেই মেরে ফেলে। ঠিক তখনই জিকি নামে এক দেহরক্ষী সৈন্য নিয়ে সেখানে পৌঁছে যায়। পরিস্থিতি সামলাতে ইউন তাড়াতাড়ি নিজের হাত পা আবারও বেঁধে ফেলে, যেন সবাই ওকে অবলা একটা মেয়ে মনে করে। এদিকে লুয়ানের জ্ঞান ফিরতেই ও চারদিকে ইউনকে খুঁজতে শুরু করে। অবশেষে ওকে খুঁজে পেয়ে এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরে। ইউন হঠাৎ এতটা কাছে চলে আসায় অবাক হয়ে যায়, কিন্তু কিছুই বলে না। লুয়ান ওকে কোলে তুলে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। কোনো কথা না বলেও ওরা যেন অনেক কিছুই বুঝে ফেলেছিল। আসলে লুয়ান শুরু থেকেই অচেতন হওয়ার ভান করছিল। ও আগে থেকেই জানতো ইউন আসলে একজন কিলার। এমনকি সেদিন ব্রথালে প্রথম দেখা হওয়ার সময়ও বুঝে গিয়েছিল ইউন ওকে ব্যবহার করতে চাইছে, কিন্তু ওরও নিজের একটা উদ্দেশ্য ছিল ইউনকে আশ্রয় দেওয়ার পিছনে। তাই ও সব বুঝে না বোঝার ভান করেছে, ইউনের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছে। ইউন যখনই পিংসি প্রিন্সকে হত্যা করার চেষ্টা করত, লুয়ান সবসময় গোপনে ওর দিকে নজর রাখত। শুরুর দিকে ও ইউনকে শুধু প্রয়োজনের মানুষ হিসেবেই দেখত, কিন্তু ধীরে ধীরে ও বুঝতে পারে ইউন আসলে খুব ভালো মনের একটা মানুষ। তাই এখন ও ধীরে ধীরে ইউনের প্রেমে পড়ে যাচ্ছে। এমনকি ইউনকে ছাড়া ও নিজের জীবনটাও কল্পনা করতে পারছিল না। বাড়ি ফিরে লুয়ান হঠাৎ ইউনের হাতে একটা অদ্ভুত দাগ দেখতে পায়। লুয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার হাতে এই দাগটা কিসের? আসলে এটা কোনো সাধারণ দাগ ছিল না, এটা ছিল ইউ সেক্টের দেওয়া বিষের চিহ্ন। এই বিষ দিয়েই তারা তাদের সব কিলারদেরকে নিয়ন্ত্রণ করে। কিন্তু ইউন সত্যিটা লুকিয়ে বলে, ছোটবেলা থেকেই আমার এই রোগটা আছে, তাই এজন্য এরকম দাগ হয়েছে। ইউনের কথা শুনে লুয়ান কিছু একটা সন্দেহ করে, তবে সেটা ইউনকে বুঝতে দেয় না। বরং ও নিজের হাতে থাকা একটা তাবিজের ব্রেসলেট খুলে ইউনের হাতে পরিয়ে দেয়, আর বলে, এটা আমার মা ছোটবেলায় আমাকে দিয়েছিল। উনি বলতেন এটা সব অসুখ বিপদ থেকে রক্ষা করে। এখন এটা তোমার কাছেই থাকুক, কারণ আমার কাছে তোমার সুরক্ষাটাই সব থেকে আগে। লুয়ানের এই কথায় ইউন খুবই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন দুজনে আতশবাজির দোকানে যায়। দোকানের মালিক ওদেরকে বেশ অদ্ভুতভাবেই স্বাগত জানায়। আসলে এই লোকটাও ছিল ইউ সেক্টের একজন সদস্য। ইউনের আসল উদ্দেশ্য ছিল তাকে রাজপ্রাসাদের ভোজে ঢোকানোর ব্যবস্থা করা, কারণ ভোজের দিন সেই লোক বিশৃঙ্খলা তৈরি করবে, আর সেই সুযোগে গিয়ে ইউন সেই পিংসি প্রিন্সকে মেরে ফেলবে। তো এরপর দেখা যায় অবশেষে সেই প্রতীক্ষিত ভোজের দিন চলেই আসে। এর আগে ইউন একদিন বলেছিল ওর আতশবাজি দেখতে খুবই ভালো লাগে। সেই কথা মনে রেখেই লুয়ান ওকে নিয়ে আতশবাজি দেখতে চায়।
আর হেসে বলে, আজ যদি তোমার মন না ভরে তাহলে আমি আরও আতশবাজি কিনে আনবো। যতক্ষণ না তুমি খুশি হও ততক্ষণ আমরা আতশবাজি ফোটানো দেখব। লুয়ানের কথা শুনে ইউনের মুখে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। এরপর লুয়ান অতিথিদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু ইউন ওকে ছেড়ে যেতে চাইছিল না। অজান্তেই ও লুয়ানের হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর হঠাৎ করেই লুয়ানের গালে একটা কিস খেয়ে বসে। লুয়ান কিছুক্ষণের জন্য একেবারে অবাক হয়ে যায়, তারপর বুঝতে পারে ইউনোকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে ইউনো মনে মনে ভাবছিল, আজকের রাত শেষ হলেই আমরা দুজনে আবারও অপরিচিত হয়ে যাব, কারণ আজকে রাতেই আমি আমার মিশন কমপ্লিট করে সেক্টে ফিরে যাব। ঠিক তখনই ইউ সেক্টের লোকেরা পরিকল্পনা অনুযায়ী সেই অনুষ্ঠানের ভিতরে আগুন লাগিয়ে দেয়। চারদিকে মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। ইউনের সব আবেগ এক মুহূর্তে মিলিয়ে যায়, কারণ ওর হাতে সময় কম। ও আবারও আগে সেই ঠান্ডা মাথার খুনিতে পরিণত হয় আর দ্রুত পিংসি প্রিন্সকে খুঁজতে শুরু করে। কিন্তু চারপাশে অসংখ্য বডিগার্ড থাকায় কোনো সুযোগীও পাচ্ছিল না। ঠিক তখনই আতঙ্কে সবাই দৌড়াতে শুরু করে। এই বিশৃঙ্খলাই ইউনের জন্য সবচেয়ে ভালো সুযোগ হয়ে দাঁড়ায়। ও ভিড়ের মধ্যে মিশে একেবারে পিংসি প্রিন্সের কাছে পৌঁছে যায়। তারপর এক আঘাতেই তাকে হত্যা করে ফেলে। বডিগার্ডরা তো কিছুই বুঝে উঠতে পারে না। মিশন শেষ হতে ইউন সিদ্ধান্ত নেয় এবার এখান থেকে পালিয়ে যাবে আর লুয়ানের জীবন থেকেও চিরদিনের জন্য হারিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই ও দূর থেকে লুয়ানের ডাক শুনতে পায়। লুয়ান পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছিল। ইউনের পা তো থেমে যায়। শেষ পর্যন্ত ও আর না পালিয়ে লুয়ানকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে দুজনের আবারও দেখা হয়। লুয়ান এক মুহূর্ত দেরি না করে ইউনকে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে ও ভেবেছিল ইউন হয়তো ওকে ছেড়ে চলে গেছে। ইউনও ধীরে ধীরে ওকে জড়িয়ে ধরে। তো সেই রাতে দুজনের সম্পর্ক আরও গভীর হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে ইউন ঘুম থেকে উঠে লুয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসে। ওর মনে হচ্ছিল লুয়ানের সঙ্গে কাটানো এই সময়টাই ওর জীবনের সব থেকে সুখের মুহূর্ত। কিন্তু একই সঙ্গে ও এটাও ভাবছিল, এই সুখ আর কতদিন থাকবে। লুয়ানের ঘুমান্ত মুখ এতটাই মিষ্টি লাগছিল যে ইউন চুপি চুপি ওর গালে একটা চুমু খায়। কিন্তু পরের মুহূর্তেই লুয়ানের ঘুমটা ভেঙে যায়। লুয়ান হেসে বলে, তুমি আমাকে কিস দিলে, এখন আমিও তো তোমাকে একটা কিস দিতেই পারি। এই বলে ও ইউনের গালে একটা কিস দেয়। ঠিক তখনই একজন বডিগার্ড এসে লুয়ানকে খবর দেয়, মহারাজ এখনই আপনাকে প্রাসাদে ডেকেছেন। লুয়ান দ্রুত রাজপ্রাসাদে চলে যায়। সেখানে মহারাজ আর মহারানী ওর জন্য অপেক্ষা করছিল। অবাক করার বিষয় হলো, মহারানী আসলে লুয়ানের নিজের বড় বোন। এরপর আসল সত্যিটা জানা যায়। পিংসি প্রিন্সকে হত্যা করার পুরো পরিকল্পনার পেছনে শুধু ইউনই ছিল না, লুয়ান এবং রাজা গোপনে ইউনকে সাহায্য করছিল। ওরা ইচ্ছে করেই এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে ইউন সহজেই মিশন শেষ করতে পারে, কারণ পিংসি প্রিন্স অনেক দিন ধরেই রাজার চোখের কাঁটা ছিল। তাকে সরানোটা খুবই দরকার ছিল রাজার জন্য, আর এই কাজের জন্য ইউনের চেয়ে ভালো আর কাউকে পাওয়া যেত না। তাই তারা ইউ সেক্ট থেকে ইউনকেই কিলার হিসেবে ভাড়া করেছে। তবে ইউ সেক্ট একের পর এক রাজকর্মচারীকেও হত্যা করে আসছিল। তো রাজার সন্দেহ হচ্ছিল যে এই সেক্টের পেছনে রাজদরবারেরই কিছু ক্ষমতাবান মানুষ জড়িত। তাই পুরো সেক্টের রহস্য খুঁজে বের করার দায়িত্ব তিনি লুয়ানের হাতেই তুলে দেয়। এরপর রাজা লুয়ানকে জিজ্ঞেস করে, ইউনের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তো ইউন একজন কিলার হলেও পিংসি প্রিন্সকে হত্যা করে ও তো রাজার উপকারই করেছে। লুয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। ওর চোখে তখন শুধু ইউনের মুখটাই ভাসছে। এদিকে রাজা তো বলেছিল ইউনকে মেরে ফেলার জন্য। লুয়ান তখন রাজাকে মিথ্যা বলে যে আমি ইতোমধ্যে ইউনকে মেরে ফেলেছি। এরপর লুয়ান ইউ সেক্টের সঙ্গে জড়িত সবাইকে একে একে গ্রেপ্তার করতে শুরু করে। তদন্ত করতে গিয়েও জানতে পারে ইউ সেক্টের সব কিলারের শরীরে এক ধরনের বিষ ঢুকিয়ে রাখা হয়। তাদের হাতে যে দাগ দেখা যায় সেটাই সেই বিষের চিহ্ন। সময়ের সঙ্গে সঙ্গে সেই দাগ ধীরে ধীরে শরীরের ভেতরে ছড়িয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। তো সেই সময়ের মধ্যে যদি কোনো কিলার নিজের মিশন কমপ্লিট না করতে পারে তাহলে তাকে মরতে হয়, মানে তাকে অ্যান্টিডোট দেওয়া হয় না। এই কথাগুলো শুনে লুয়ানের হঠাৎ ইউনের হাতের সেই দাগের কথা মনে পড়ে যায়। ও মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক ইউনের শরীরে থেকে সেই বিষের অ্যান্টিডোটটাও খুঁজে বের করবে। ঠিক তখনই জিকি এসে খবর দেয়, আতশবাজির দোকানের সেই মালিকের জবানবন্দি থেকে তারা জানতে পেরেছে ইউ সেক্টের আসল নেতা রাজধানীর সেনাপতি সুন দিয়াও। তো এটা জানতে পেরে লুয়ান জিকিকে আদেশ দেয় আর বলে, এখনই গিয়ে তাকে গ্রেপ্তার করে আনো।
সেদিন রাতেই জিউ ইউনের সঙ্গে দেখা করতে আসে আর ইউনকে বলে কিছুদিনের জন্য রাজধানী ছেড়ে চলে যাও। রাজদরবার এখন আমাদের ইউ সেক্টর উপরে তদন্ত করতে শুরু করেছে। ইউন বলে আমি তো চলে যাব, কিন্তু আমার সঙ্গে আমার ছোট বোন লাকেও যেতে দাও। আসলে এই সেক্টর নেতা আগেই কথা দিয়েছিল পিংশি প্রিন্সকে হত্যা করতে পারলে লাকে ওর সঙ্গে থাকতে দেওয়া হবে। তো জিউ এই কথা গিয়ে নিজেদের নেতাকে জানাতেই তাদের নেতা তো একদম 80 ডিগ্রি ঘুরে যায় এবং নিজের কথা বদলে ফেলে, কারণ সে অলরেডি বুঝে গেছে লার মধ্যেও একজন দক্ষ কিলার হওয়ার সকল গুণ আছে। তাই সে আর লাকে হাতছাড়া করতে যাচ্ছে না, বরং লাকে পুরোপুরি নিজের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। পরদিন সকালে ইউন ঘুম থেকে উঠে দেখতে পায় লুয়ান ওর পাশেই বসে আছে। লুয়ানকে দেখে ইউনের মুখে সুন্দর একটা হাসি ফুটে ওঠে। মূলত গত কয়েকদিন ইউন প্রতিদিন রান্না করে ওর জন্য অপেক্ষা করত, কিন্তু লুয়ান রাজকাজে এতটাই ব্যস্ত থাকত যে ঠিকমতো বাড়ি ফিরতে পারে না। লুয়ান এগিয়ে এসে আলতো করে ইউনের ঠোঁটে একটা কিস দেয় আর বলে, আজকে সারাদিন আমি শুধু তোমার সঙ্গেই থাকবো। তুমি যা খেতে চাও, যা করতে চাও, আজ সবই হবে। ইউন তখন মেলায় গিয়ে খেলনা জেতার একটা খেলা খেলতে চায়। পুরস্কার ছিল ড্রাগনের আকৃতির চিনির মিষ্টি। লুয়ান অনেকবারই চেষ্টা করে সেটা জিততে পারে না। চারপাশের বাচ্চারা ওকে নিয়ে মজা করতে থাকে, এমনকি ইউনও তো হেসে ফেলে। লুয়ান এটা দেখে জেদ ধরে বলে, আজ যাই হয়ে যাক না কেন, আমি এই ড্রাগনটা জিতেই ছাড়ব। শেষ পর্যন্ত ইউনোকে একটু সাহায্য করে। তো অবশেষে লুয়ান সেই ড্রাগনের মিষ্টিটা জিতে ইউনের হাতে তুলে দেয়। ইউন এতে বেশ খুশি হয়ে যায়। এরপর লুয়ান ওকে নিয়ে মেলার নানান জায়গায় ঘুরে বেড়ায়। দুজনে মিলে অনেক রকমের খাবার খায়, অনেক খেলাও খেলে। তবে ওদের পেছন পেছন সব উপহার আর জিনিসপত্র নিয়ে হাঁটতে হাঁটতে জিকি একেবারেই ক্লান্ত হয়ে পড়ে। এদিকে গ্রেপ্তার হওয়ার পরে সুন্দিয়াও স্বীকার করে যে সেই ইউ সেক্টর নেতা এবং পিংশি প্রিন্সকে হত্যার পরিকল্পনাও সেই করেছে। এরপর তাকে নির্বাসনে পাঠানো হয়, কিন্তু লুয়ান তার কথা একদমই বিশ্বাস করে না। লুয়ানের মনে হয় সুন্দিয়াও ইউ সেক্টর আসল নেতা নয়, বরং কেউ তাকে সামনে এনে সব দোষ নিজের ঘাড়ে নিতে বাধ্য করেছে। তাই ও গোপনে তদন্ত চালিয়ে যেতে থাকে। ঠিক তখনই রাজা লুয়ানের বিয়ের রাজকীয় আদেশ জারি করে। এই খবর শুনে লুয়ানের মুখ তো গম্ভীর হয়ে যায়। ও রাজকীয় আদেশ নিয়ে বাড়ি ফিরে আসে। ইউন মন খারাপ করলেও জোর করে হাসি মুখে বলে, এটা তো ভালো খবর। কিন্তু লুয়ান সঙ্গে সঙ্গে বলে, আমার হৃদয়ে শুধুমাত্র তোমারই জায়গা আছে। আমি এই বিয়ে কোনোভাবেই হতে দেব না। আমি অবশ্যই একটা উপায় বের করব। সেদিন রাতে সুন্দিয়াওকে নির্বাসনে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই একদল ঘাতক ওদের উপরে হামলা চালায়। শেষ পর্যন্ত সুন্দিয়াওকে হত্যা করা হয়। আর তাকে যে মেয়েটি হত্যা করে সে আর কেউ নয়, ইউনের ছোট বোন লা। এদিকে ইউন মনে মনে ভাবতে থাকে সে লুয়ানের যোগ্য নয়, কারণ ওর কারণে লুয়ানকে বিপদে পড়তে হতে পারে। তাই ও সিদ্ধান্ত নেয় চুপচাপ লুয়ানকে ছেড়ে চলে যাবে। কিন্তু ঠিক তখনই ও শুনতে পায় লুয়ানকে কেউ ধরে নিয়ে গেছে। যে তাকে ধরে নিয়ে গেছে তার নাম হচ্ছে ওয়েন, যে কিনা প্রধানমন্ত্রীর মেয়ে, এবং রাজা লুয়ানের সঙ্গে এই ওয়েনেরই বিয়ে ঠিক করেছে। আসলে সেদিন সকালে লুয়ান রাজার কাছে গিয়ে বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলতে চেয়েছিল। অন্যদিকে ওয়েন নিজেও এই বিয়েটা করতে চায় না, তাই ভুল বোঝাবুঝির কারণে ও লুয়ানকে ধরে নিয়ে এসেছে। সত্যিটা জানার পরেও সঙ্গে সঙ্গে লুয়ানকে ছেড়ে দেয়, যাতে লুয়ান রাজার কাছে গিয়ে বিয়ে ভাঙার কথাটা বলতে পারে। এদিকে ইউন লুয়ানকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। তবে ওদের দুজনকে একসঙ্গে দেখে ওর খুবই কষ্ট হয়। ও মনে করে হয়তো ওরা একসঙ্গে ভালোই থাকবে, তাই ও কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজা আগেই বুঝে গিয়েছিল লুয়ান এবং ওয়েন দুজনেই বিয়ে করতে চায় না, তাই তিনি ইচ্ছা করেই প্রাসাদের দরজা বন্ধ করে রাখেন, যাতে কেউই বিয়ে ভাঙার বিষয়ে তার সাথে কথা বলতে না পারে। তো আর কি করার, দুজনকেই খালি হাতে ফিরে যেতে হয়। লুয়ান বাড়ি ফিরে দেখতে পায় ইউন ওর জন্য একটা বিদায়পত্র রেখে চলে গেছে। ঠিক তখনই জিকি এসে জানায় সুন্দিয়াওকে ইউ সেক্টর লোকেরা মেরে ফেলেছে। যদিও আমরা দ্রুত সেখানে পৌঁছেছিলাম, তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে তদন্ত করতে গিয়ে আমরা জানতে পেরেছি সুন্দিয়াওয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মানে ওয়েনের বাবা পিংঝাংয়ের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো এই খবর রাজাকে জানানো হলে রাজা এটা খুঁজে বের করতে বলে পিংঝাংয়ের সঙ্গে ইউ সেক্টরের কোনো গোপন সম্পর্ক আছে কিনা।
তখন লুয়ান একটা প্ল্যান করে আর ঠিক করে ও নিজের উপরেই কিলার দিয়ে হামলা করাবে। ওর বিশ্বাস এতে আসল অপরাধীরা সামনে চলে আসবে। পরদিন প্ল্যান অনুযায়ী লুয়ানের ওপরে হামলা হয়। যদিও প্রাণে বেঁচে যায় তবু অনেকটা আহত হয় এবং এই ঘাতকের নাম ছিল শি। সে আপেলকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং খুব নিষ্ঠুর একজন কিলার ছিল। এদিকে পথে মানুষজনের মুখে লুয়ানের ওপরে হামলার খবর শুনে ইউন তো ভয় পেয়ে যায়। ও দৌড়ে লুয়ানের বাড়িতে যায়। সেখানে পড়ে থাকা আপেল দেখে ও সঙ্গে সঙ্গে বুঝে যায় লুয়ানকে মারতে শি এখানে এসেছিল। অন্যদিকে আহত লুয়ান ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই ও ছাদের উপরে একজনকে দেখতে পায়। ভালো করে তাকিয়ে বুঝতে পারে এটা আর অন্য কেউ নয় বরং ইউন। লুয়ান প্রথমে ভেবে বসে ইউসেক থেকে হয়তো ইউনকে তাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে। এদিকে ইউন যখন দেখতে পায় ওয়েন লুয়ানের খুবই যত্ন নিচ্ছে ওর তো খুবই কষ্ট হয়। তবুও ও মনে মনে চায় লুয়ান যেন সুখে থাকে। ওই রাতেই শি আবারও হামলা করতে আসে। ইউন ওর ছোড়া গোপন অস্ত্রটা সময় মতো ধরে ফেলে আর বুঝে যায় শি এসে গেছে। লুয়ানকে রক্ষা করার জন্য ইউন এক মুহূর্ত দেরি না করে শিয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে। তখনই লুয়ান বুঝতে পারে যে ও ইউনকে ভুল বুঝেছিল। ইউন এখানে ওকে মারতে নয় বরং ওকে বাঁচানোর জন্য এসেছে। দুজনের মধ্যে তখন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে ইউন বেশ দুর্বল হয়ে পড়ে আর শি নিজের জয় নিয়ে অহংকার করতে শুরু করে। ঠিক সেই সুযোগে ইউন পাল্টা আঘাত করে। এক আঘাতেই শিকে হত্যা করে ফেলে। এরপর ও শিয়ের লাশটা পুড়িয়ে ফেলে, কারণ ইউসেক যদি জানতে পারে শি মারা গেছে তাহলে তারা তার এবং লুয়ানের পেছনে লেগে যাবে। এর কিছুক্ষণ পরে জিও সেখানে আসে। জিও সেখানে এসে শিয়ের খোঁজ করতে থাকে। আসলে সে ইউনকে সন্দেহ করছিল। ঠিক তখনই লুয়ান সেখানে এসে ইউনকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে খুব মিস করেছি, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। কিন্তু ইউন তখন ওকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছে করে ওর থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। লুয়ান ওকে বাড়ি ফিরতে বলে, কিন্তু ইউন জানিয়ে দেয় আমরা দুজন দুই জগতের মানুষ, আলাদা থাকাই আমাদের জন্য ভালো। কিন্তু লুয়ান হাল ছাড়ার মানুষ নয়। ও বলে, আমি মরার আগ পর্যন্ত তোমাকে ছেড়ে কোথাও যাব না এবং যেতেও চাই না। তুমি যেখানে থাকবে আমিও তোমার সাথে গিয়ে সেখানেই থাকবো। এমনকি ওরা একসঙ্গে কোথাও হাঁটতে বের হলে ও আশেপাশের সবাইকে বলে বেড়ায় আমি ইউনের স্বামী। এতে ইউন যেমন লজ্জা পায় তেমনই মনে মনে খুবই খুশিও হয়। তো ইউনও লুয়ানকে নিজের মনের কথা খুলে বলে এবং নিজের ভালোবাসা স্বীকার করে। তারপর শান্ত গলায় বলে, আমার কোনো ভবিষ্যৎ নেই। আমি জানি আমার জীবন খুব বেশি দিনের নয়, তাই কখনো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখিনি আর বেশি কিছু পাওয়ারও লোভ করি না। লুয়ান ইউনের হাত ধরে বলে, তুমি শুধু আমার দিকে হাত বাড়িয়ে দাও, তোমার বাকি দায়িত্ব আমার, সব কিছু আমিই সামলে নেব। লুয়ানের আন্তরিক কথায় ইউনের মন গলে যায়। ও সিদ্ধান্ত নেয় এবার থেকে লুয়ানের সঙ্গে মিলে সব বাধার মোকাবিলা করবে। এদিকে রাজদরবারে একের পর এক মন্ত্রী লুয়ানের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। তারা বলে লুয়ান প্রতিদিন রাতেই অন্য নারীদের সঙ্গে ঘুরে বেড়ায়, এমনকি অনেক রাত পর্যন্তও বাড়িতে ফেরে না। যেহেতু ওয়েনের সঙ্গে ওর বিয়ে ঠিক করা হয়েছে এবং ওয়েনের বাবা মন্ত্রীদের প্রধান ছিল, তাই তারা সবাই মিলে এটাই আর্জি জানাতে থাকে যাতে ওয়েনের সঙ্গে লুয়ানের বিয়েটা ভেঙে দেওয়া হয়। অন্যদিকে লুয়ান এবং ইউন তখন লুকিয়ে প্রতিবেশী এক দম্পতিকে দেখছিল। স্ত্রীকে নিজের হাতে স্বামীকে খাওয়াতে দেখে লুয়ানেরও ইচ্ছে হয় ইউন তাকে এভাবেই খাওয়াক। তো লুয়ান ও ইউনের কাছে আবদার করে বলে, দেখো ওর মতো আমাকেও খাইয়ে দাও। ইউন তখন বলে, ওদিকে তাকিয়ে একটু ভালো করে দেখো তো কি হচ্ছে। লুয়ান আবারও তাকিয়ে দেখে যে সেই স্ত্রী নিজের স্বামীকে পেঁয়াজ দিয়ে পেটাচ্ছে, কারণ তার স্বামী পেঁয়াজের খোসা ছাড়িয়ে নষ্ট করে ফেলেছে। দৃশ্যটা দেখে ইউন হেসে লুয়ানকে মজা করে কয়েকটা মার দেয়। ঠিক তখনই জিকি সেখানে এসে রাজদরবারের নতুন খবর জানায়। সব শুনে লুয়ান তো খুশি হয়ে যায় এবং বলে, এবার হয়তো ওয়েনের সঙ্গে আমার বিয়েটা ভেঙে যাবে। লুয়ান ইউনকে বলে, আমি এক্ষুনি আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। প্রাসাদ থেকে ফিরে এসে আমরা দুজনেই বিয়ে ভাঙার খুশিতে এনজয় করব। এরপর লুয়ান প্রাসাদে যায়। রাজা তখন খুবই রেগেছিল ওর উপরে, কারণ মন্ত্রীরা সবাই তাকে চাপ দিচ্ছিল যাতে তিনি বিয়েটা ভেঙে দেয়। কিন্তু লুয়ান বলে, যদি এই বিয়ে ভেঙেও যায় তবু মানুষের কথা আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। এরপরও রাজাকে জানায় আমার সন্দেহ যে প্রধানমন্ত্রী পিংঝাং মানে ওয়েনের বাবার সঙ্গে ইউসেক্টের কোনো সম্পর্ক আছে। সত্যিটা জানার জন্য তারা এবার ইউসেক্টকে টাকা দিয়ে গু পিংঝাংকে হত্যা করার ভান করাবে। মানে গু পিংঝাংকে হত্যা করার জন্য ইউসেক্ট থেকেই কিলার ভাড়া করবে।
এই প্ল্যানে লুয়ানের জীবনেরও ঝুঁকি রয়েছে, তবুও সত্য বের করার জন্য ওকে তো এই ঝুঁকি নিতেই হবে। লুয়ান চলে যাওয়ার পরে রাজা নিজের গোপন প্রহরীকে আরেকটা নির্দেশ দেয় আর বলে, লুয়ানের সাথে যে মেয়েটি এখন আছে তার ব্যাপারে খোঁজ নাও। ওদের সম্পর্কটা কি শুধু সাময়িক নাকি সত্যি ওরা একে অপরকে ভালোবাসে, আমি সেটা জানতে চাই। কিছুদিন পরে সেই প্রহরী ফিরে এসে জানায় লুয়ান ইউ সেক্টের সেই লেডি কিলারকে হত্যা করেনি যার নাম ছিল ইউন, বরং তাকে নিজের কাছে রেখে দিয়েছে। কথা শুনে রাজা রানীকে খবর পাঠায়। তিনি জানতেন এই বিষয়টা রানী নিজের মতো করেই সামলে নেবেন। তো রানী খবর পেতেই সঙ্গে সঙ্গে মুখোশধারী কয়েকজন ঘাতক পাঠিয়ে ইউনকে হত্যা করার আদেশ দেয়। ঠিক সেই সময় জিকি সেখানে পৌঁছে ইউনকে রক্ষা করতে এগিয়ে আসে। মুখোশধারীরা বুঝতে পারে তারা জিকির সঙ্গে পেরে উঠবে না, তাই তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাদের একজন ধরা পড়ে যায়। লুয়ান ফিরে এসে দেখে ইউন সম্পূর্ণ নিরাপদ আছে। তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরও ইউনকে জানায় রাজা আমার এবং ওয়েনের বিয়েটা ভেঙে দিয়েছে। আরও তখন ওকে কথা দেয়, আমি তোমাকে একটা সম্মানজনক পরিচয় দেব। এই জীবনে আমার স্ত্রী শুধু তুমিই হবে। এদিকে শিয়ের মৃত্যুর খবরও ইউ সেক্টরের কাছে পৌঁছে যায়। জিউর সন্দেহ ছিল শিকে ইউনি হত্যা করেছে, কিন্তু সেক্টের নেতা বলে সন্দেহ হলে ভুল মানুষকে মারলেও সমস্যা নেই, তবে আসল অপরাধী যেন কোনোভাবেই পালাতে না পারে। তবে সে তখনই ইউনকে হত্যা করতে নিষেধ করে। ঠিক সেই সময়ে একজন লোক এসে খবর দেয় কেউ একজন বিপুল পরিমাণ টাকা নিয়ে প্রধানমন্ত্রী পিংঝাংকে হত্যা করার জন্য কিলার ভাড়া করতে এসেছে। খবরটা শুনে সংগঠনের নেতা ভীষণভাবে রেগে যায়, কারণ এতক্ষণে জানা যায় ইউ সেক্টর আসল নেতাই হলো এই মন্ত্রী পিংঝাং। সে অবাক হয়ে ভাবতে থাকে কে তাকে হত্যার জন্য কিলার ভাড়া করতে আসলো। এদিকে লুয়ান ইউনকে নিয়ে আবারও নিজের বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকে ইউন বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই সেখানে জিও চলে আসে। ও সেক্টের পক্ষ থেকে ইউনকে নতুন একটি মিশন দেয়। মিশনে যাওয়ার আগে ইউনকে আবারও সেই বিষ খাওয়ানো হয়। এবার ইউনের লক্ষ্য প্রধানমন্ত্রী গু পিংঝাংকে হত্যা করা। অন্যদিকে লার কাছেও নতুন একটি মিশন আসে। ওকে যে মানুষটিকে হত্যা করতে হবে সে আর কেউ নয় বরং লুয়ান। এদিকে ধরা পড়া ওই ঘাতকের জবানবন্দি থেকে জিকি জানতে পারে ইউনের উপরে হামলা করার জন্য আসলে রানী তাদেরকে পাঠিয়েছে। তো এটা জানতে পেরে লুয়ান সরাসরি নিজের বোন মানে রানীর সাথে দেখা করতে যায়। রানী সব কিছু স্বীকার করে বলে, আমি শুধু চাই যে আমার ভাই একটা সুন্দর জীবন পাক। আমি তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারবো না, তাই ইউনের মতো একজন মেয়ের সাথে আমি কিছুতেই তোমাকে মেনে নেব না। কিন্তু লুয়ান বলে, এই জীবনে আমি শুধু ইউনকেই ভালোবাসি, আমি সারা জীবন ওকে রক্ষা করব। আপনি যদি আবারও ইউনকে হত্যা করার চেষ্টা করেন তাহলে পরের বার আগে আমার লাশ দেখবেন। পরদিন জিকি বাড়ি ফেরার পথে এক ভিক্ষুক মেয়েকে দেখতে পায়। মেয়েটি আর কেউ নয় বরং লা। জিকি তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু লা টাকা নেয় না আর বলে, আমি আসলে লুয়ানের জন্য অপেক্ষা করছি, কারণ আমাকে লুয়ানকে হত্যা করার মিশন দেওয়া হয়েছে। কথাটা শুনে জিকি অবাক হয়ে যায় আর ভাবে হয়তো কেউ টাকার লোভ দেখিয়ে এই ছোট্ট মেয়েটিকে ব্যবহার করছে। তাই সে কোনো সন্দেহ না করে লাকে বাড়ির ভেতরে ঘুরে দেখায় আর বলে, যদি বলো কে তোমাকে এই কাজ দিয়েছে তাহলে তোমাকে আমি অনেক টাকা দেব। লা মনে মনে ভাবে লোকটা ভীষণ ভালো কিন্তু অনেক বোকা। বাড়ির ভেতরে ঘুরতে ঘুরতে লার সঙ্গে হঠাৎ ইউনের দেখা হয়ে যায়। দুই বোন তো একে অপরকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু জিকি বুঝে যায় যে তারা আপন বোন। তখন তার মনে সন্দেহ জাগে লাও হয়তো ইউ সেক্টর হয়ে কাজ করে, তাই ও দ্রুত খবর দেয় লুয়ানকে। তো রুমের ভিতরে গিয়ে ইউন লায়ের কাছ থেকে জানতে পারে যে ওকে লুয়ানকে হত্যা করার জন্য এখানে পাঠানো হয়েছে। ইউন তো এতে দোটানায় পড়ে যায়। ছোটবেলা থেকে বেঁচে থাকার জন্য ওদের দুই বোনকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে। ও আর চায় না যে লাও এই কিলারের জীবন নিয়ে বাঁচুক, তাই ও সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক লাকে রক্ষা করবে এবং দুজনকে ইউ সেক্টরের হাত থেকে মুক্ত করবে। ঠিক তখনই লুয়ান ঘরে ঢোকে। নিজের বোনকে লুয়ানের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে লা তো বেশ অবাক হয়ে যায় আর মনে মনে এখনও লুয়ানকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারে না। লুয়ান ইতোমধ্যেই জেনে গিয়েছে ইউনের মিশন হলো প্রধানমন্ত্রী পিংঝাংকে হত্যা করা আর লার মিশন হলো তাকে হত্যা করা। কিন্তু লা যেহেতু ইউনের ছোট বোন, তাই লুয়ান জিকিকে বলে, লা যদি আমার উপরে আক্রমণ না করে তাহলে তুমি ওকে কষ্ট দেবে না, বরং ওর সঙ্গে ভালো ব্যবহার করবে। জিকি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, তবে মজা করে বলে, আগে দেখি ওর যুদ্ধের দক্ষতা কতটা।
সেদিন রাতেই জিকি চুপি চুপি লার ঘরে ঢুকে ওকে পরীক্ষা করতে যায়, কিন্তু লা আগেই ওর উপস্থিতি টের পেয়ে যায়। মুহূর্তের মধ্যেই ও জিকির উপরে পাল্টা আক্রমণ করে। জিকি তখন বুঝতে পারে যে ও লাকে ভীষণ হালকাভাবে নিয়েছিল। ও ভেবেছিল লা একটা শান্ত বিড়ালের মতো বাচ্চা, কিন্তু আসলে লা ছিল একেবারে হিংস্র বাঘ। লায়ের হাতে মার খেয়ে জিকির শরীর জুড়ে আঘাতের দাগ পড়ে যায়। শেষ পর্যন্ত ও কোনো রকমে পালিয়ে বাঁচে, আর লা তো ওকে এভাবে পালিয়ে যেতে দেখে ওকে নিয়ে মজা করতে থাকে। এদিকে লুয়ান তো রাতে ব্যায়াম করছিল। ও জিকির ফুলে যাওয়া মুখ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কিভাবে হলো? লজ্জায় জিকি সত্যিটা বলতে পারে না, আর বলে, আসলে আমি পড়ে গিয়েছিলাম, তাই আঘাত পেয়েছি। এরপর জিকি লুয়ানকে জানায় সে আরও ভালোভাবে যুদ্ধের প্রশিক্ষণ নিতে চায়। এদিকে ইউ সেক্টে সব কিলাররা প্রতিটি মিশনের আগেই সেই বিশেষ বিষ খাওয়ানো হতো। শুধু সফলভাবে শেষ করতে পারলেই সেই বিষের অ্যান্টিডোট দেওয়া হতো। কিন্তু কেউ যদি সেক্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করত বা পালিয়ে যাওয়ার চেষ্টা করত, তাহলে ইউ সেক্ট তাকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে হত্যা করে। তো এই সেক্টের বিষয়ে আমরা এসব কিছুই এখন আপাতত জানতে পারি। পরের দিন ইউন লাকে বলে, তোমার শরীর থেকে এই বিষ বের করার একটা উপায় আমি জানি। কথাটা শুনে লা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আগে তোমার শরীরের বিষ কেন বের করছো না? তবে ইউনের কোনো উত্তর দেয় না, কারণ ও মনে মনে ঠিক করে ফেলেছে দরকার হলে নিজের জীবন দিয়েও হলেও লাকে বাঁচাবে। মূলত ওর কাছে এক ধরনের জড়িবুটি ছিল, যেটা অনেক কঠিন একটা মিশন শেষ করার পরে ও পুরস্কার হিসেবে পেয়েছিল। আর এই জড়িবুটির ক্ষমতা ছিল একজনের শরীরের বিষ অন্যজনের শরীরে স্থানান্তর করা। কিন্তু এই জড়িবুটি ছিল মাত্র একটি। নিজের জীবন নিয়ে চিন্তা না করে ইউন সিদ্ধান্ত নেয় ও এই ওষুধ ব্যবহার করে লাকে বাঁচাবে। তো যেই চিন্তা সেই কাজ। ও লায়ের ভিতরে থাকা সমস্ত বিষ নিজের শরীরে টেনে নেয়। বিষ ওর শরীরে প্রবেশ করতেই ওর শরীর তো দুর্বল হয়ে পড়ে এবং ও অজ্ঞান হয়ে যায়। লা নিজের বোনের এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ওর চিৎকার শুনে লুয়ানও দ্রুত সেখানে ছুটে আসে। ইউনকে অজ্ঞান অবস্থায় দেখে ও তো অবাক হয়ে ওকে কোলে তুলে নিয়ে বাঁচানোর চেষ্টা করতে থাকে। সারা রাত লুয়ান ওর পাশে বসে থাকে, এক মুহূর্তের জন্য ঘুমায় না, আর মনে মনে শুধু প্রার্থনা করতে থাকে, ভাবতে থাকে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। অবশেষে ইউনের জ্ঞান ফিরে আসে। ওকে সুস্থ হতে দেখে লুয়ান তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে জিকি খবর দেয় তারা ইউ সেক্টে সেই চিকিৎসককে ধরে ফেলেছে, যেই মূলত এই বিষ বানিয়েছে। ইউনের এই অবস্থা হয়েছে কারণ সে লায়ের বিষ নিজের শরীরে নিয়ে নিয়েছে। এমন কাজ করার অর্থ হলো সে নিজের মৃত্যুর পথ বেছে নিয়েছে। এই কথা শুনে লুয়ান তো খুবই কষ্ট পায়। লুয়ান নিজেকেই দোষ দিতে থাকে, কারণ ও মনে করে ইউনকে যে সুখের জীবন দেওয়া উচিত ছিল ও সেটা ইউনকে দিতে পারেনি। ও মনে মনে প্রতিজ্ঞা করে যারা ইউনকে এত কষ্ট দিয়েছে তাদের এর বড় মূল্য দিতে হবে। অন্যদিকে জিকি যখন নিজের অস্ত্র পরিষ্কার করছিল তখন লাওকে দেখে ফেলে। সুযোগ বুঝেও পিছন থেকে জিকিকে লাথি মারে। জিকি এতে অবাক হয়ে যায়। একজন পুরুষ হিসেবে যখন কোনো দেড়াঙ্গুলি মেয়ে ওকে এভাবে অপমান করে তখন ও কীভাবে চুপ থাকতে পারে। তাই ও লাকে চ্যালেঞ্জ করে, কিন্তু ফলাফল খুবই খারাপ হয়। লাওকে এমনভাবে হারায় যে জিকির মুখ ফুলে যায়, শরীরে আঘাতের দাগ পড়ে। অন্যদের সামনে ও লজ্জায় সত্যিটা বলতে পারে না এবং মিথ্যা বলে আমি নিজেই প্র্যাকটিস করতে গিয়ে আহত হয়েছি। কিন্তু সবাই চলে যাওয়ার পরে ও মনে মনে লায়ের উপরে রাগ ঝাড়তে থাকে। এদিকে লা জিকিকে মারার মধ্যে এক ধরনের আনন্দ খুঁজে পেয়েছে, তাই ও সিদ্ধান্ত নেয় এই ছেলেটাকে আরও একটু শিক্ষা দেওয়া দরকার। অন্যদিকে জিকিও হাল ছাড়ে না। ও ঠিক করে আরও ভালোভাবে যুদ্ধ শিখে একদিন লায়ের উপরে প্রতিশোধ নেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটাই, যতবারই ও প্রস্তুত হয় লা ওকে আবারও হারিয়ে দেয়। জিকি অজুহাত দেয় তুমি জিতেছো কারণ তুমি লুকিয়ে আক্রমণ করেছিলে। এটা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে লা আবারও এসে জিকিকে ধরে নিয়ে যায় শিক্ষা দেওয়ার জন্য, কারণ এই বাড়িতে বসে থাকা ওর কাছে খুবই বোরিং লাগছিল। আর জিকি এখন ওর বিরক্তি দূর করার জন্য ওর নতুন লক্ষ্য হয়ে গেছে। তো পরের দিন লা গোপনে জিকির ঘরে ঢুকে ওকে বিরক্ত করতে যায়, কিন্তু জিকি আগেই ওর উদ্দেশ্য বুঝে ফেলে এবং পাল্টা অ্যাটাক করে। তো লা তো ফাঁদে পড়ে নিজের একটি টেকনিক ইউজ করে, আর আকস্মিক এমন আচরণে জিকি একেবারেই হতবাক হয়ে যায়। এরপর লা সহজে ওকে হারিয়ে দেয়। তো ইউনো ওদের এরকম টম এন্ড জেরি সম্পর্কটা লক্ষ্য করে এবং লাকে বোঝায় এভাবে মারামারি করলে একদিন জিকি তোমাকে দেখলেই পালিয়ে যাবে।
ইউনের কথা শুনে লা প্রতিশ্রুতি দেয় পরের বার ও জিকিকে একটু কম জ্বালাবে। এদিকে কারাগারে ইউ সেক্টর সেই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না, কিন্তু লুয়ান যখন তার পরিবারের কথা বলে এবং তাকে হুমকি দেয় যে তার পরিবারকে শেষ করে দেওয়া হবে, তখন সেই চিকিৎসক মুখ খোলে এবং জানায় বিষের অ্যান্টিডোট তৈরি করতে 100 দিন সময় লাগবে, কিন্তু ইউনের হাতে মাত্র 30 দিনেরও কম সময় আছে। তাই একমাত্র উপায় হলো ইউ সেক্ট থেকে অ্যান্টিডোট চুরি করা। ঠিক তখনই ইউ সেক্টের প্রধান গু পিংজাং খবর পায় যে তাদের চিকিৎসক লুয়ানের হাতে ধরা পড়েছে। তো সে বুঝতে পারে এই বিপদকে বাঁচিয়ে রাখা যাবে না, তাই সে ইউ সেক্টের সবচেয়ে শক্তিশালী কিলার লিংকে লুয়ানকে হত্যা করার নির্দেশ দেয়। তো লিংও সেটাই করে, রাতের বেলা লুয়ানকে হত্যা করার জন্য অ্যাটাক করে। লুয়ান ও জিকি বাড়িতে ফেরার সময় বুঝতে পারে কেউ ওদের পেছনে পেছনে অনুসরণ করছে। ওরা ঘুরে তাকাতেই দেখতে পায় সেই ব্যক্তি আর কেউ নয় বরং লিংশি। এদিকে জিও তখন লিংকে সাহায্য করতে থাকে। সে ইউনকে আটকে রাখে যাতে ইউন লুয়ানকে বাঁচাতে যেতে না পারে, কিন্তু জিও বেশিক্ষণ ইউনকে আটকে রাখতে পারে না। অন্যদিকে লিংয়ের সঙ্গে লড়াই করতে গিয়ে জিকি কয়েকটি আঘাতেই দুর্বল হয়ে পড়ে। লা জিকিকে আহত অবস্থায় দেখে রেগে যায় এবং সঙ্গে সঙ্গে লড়াইয়ে যোগ দেয়, কিন্তু লিং ছিল ইউ সেক্টের অন্যতম শক্তিশালী একজন কিলার। লড়াইয়ের এক পর্যায়ে লাও তো দুর্বল হতে শুরু করে। ঠিক তখনই ইউন সময় মতো সেখানে পৌঁছে যায় এবং লাকে বাঁচিয়ে নেয়। এরপর দুই প্রজন্মের দুই শক্তিশালী কিলারের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়ে যায়। লড়াইয়ের শুরুতে ইউন কিছুটা পিছিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে লুয়ান নিজের জীবন ঝুঁকিতে ফেলে লিংয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শক্ত করে ধরে ফেলে। সবাই ভেবে নেয় যে লিং তো এবার শেষ, কিন্তু ঠিক তখনই জিও এসে ওকে বাঁচিয়ে নেয়। জিও নিজের জীবনে ঝুঁকি নিয়ে লিংকে বাঁচায়, যেটা দেখে একটু অবাক হয় সবাই। তো লিং কোনো মতে জিওকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। তবে মৃত্যুর আগে জিও নিজের মনের কথা লিংয়ের কাছে বলতে চায়। ও লিংকে বলতে চায় যে ও লিংকে ভালোবাসে, কিন্তু ওর শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে ও আর এই কথাটা বলতে পারে না। শেষ পর্যন্ত চোখ বন্ধ করে ফেলে। আর লিংও এটা অনুভব করতে পারে যেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছে। আগের রাতের লড়াইয়ে লুয়ানও গুরুতর আহত হয়েছে। ইউন নিজের হাতে ওর চিকিৎসা করতে থাকে। তো এই রাতে ইউন তো নিজের যুদ্ধের দক্ষতা লুয়ানের সামনে প্রকাশ করে ফেলেছে। তাই ও ভাবে এবার সময় হয়ে গেছে নিজের আসল পরিচয় লুয়ানকে জানিয়ে দেওয়া। কিন্তু লুয়ান ওকে থামিয়ে দেয় এবং বলে, মনে আছে আমি আগে কি বলেছিলাম? এই জীবনে আমার কাছে শুধু তুমিই গুরুত্বপূর্ণ। তোমার অতীত যেমনই হোক না কেন তাতে আমার কোনো যায় আসে না। লুয়ানের কথা শুনে ইউন তো কিছুই বলতে পারে না, কারণ এই প্রথম কেউ ওর অতীত বা পরিচয় না দেখে শুধু ওকে ভালোবেসেছে। এদিকে জিকি আর লা এখন আগের চেয়ে আরও কাছের হয়ে গেছে। মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে দুজনের সম্পর্কও বদলে গেছে। অন্যদিকে লুয়ান রাজার কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করে আর বলে, আমি আপনার আদেশ অমান্য করে ইউ সেক্টের সেই লেডি কিলারকে হত্যা করিনি, সে আসলে ইউন। রাজা কিছুক্ষণ চুপ থেকে ওকে ক্ষমা করে দেয়, তবে তিনি বলে, আমার বিশ্বাস খুবই দামি জিনিস, সেটা একবারই পাওয়া যায়। এদিকে লিং ইউ সেক্টে ফিরে গিয়ে রাতের সব ঘটনা পিংঝাংকে জানায়। পিংঝাং বুঝতে পারে ইউন এবং লা তাদের সেক্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তবে তাকে আগে নিজেদের সেক্টের জায়গা বদল করে নিতে হবে, কারণ এখন আর এখানে থাকা নিরাপদ নয়। এদিকে ইউন ভাবতে থাকে ইউ সেক্ট নিশ্চয়ই তাদের ছেড়ে দেবে না, আর এখন লুয়ানও তার কারণে বিপদে পড়তে যাচ্ছে। তাই ও গোপনে একটি চিঠি লিখে লুয়ানকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়। তো লুয়ানের কাছে সেই চিঠিটা পৌঁছালে লুয়ান বুঝতে পারে এই চিঠি ইউন পাঠিয়েছে। চিঠির উৎস দেখে ও ইউ সেক্টের অবস্থান খুঁজে বের করে ফেলে। এরপর বাদবাকি প্রমাণ সংগ্রহ করে ও ইউ সেক্টের বিরুদ্ধে অভিযান শুরু করে, আর অবশেষে জানতে পারে ইউ সেক্টের প্রধান নেতা আর কেউ নয় বরং প্রধানমন্ত্রী পিংঝাং। তো গু পিংঝাং নিজের সব অপরাধ স্বীকার করে, আর স্বীকার করে ক্ষমতা এবং টাকার লোভে সে ধর্মের নাম ব্যবহার করে মানুষকে প্রতারণা করেছে, দুর্নীতি করেছে এবং ইউ সেক্ট তৈরি করেছে। সে ইউ সেক্টের কিলারদেরকে ব্যবহার করে নিজের বিরোধীদেরকে একে একে হত্যা করিয়েছে। লুয়ান তার বিরুদ্ধে সকল অপরাধের প্রমাণ রাজার কাছে নিয়ে যায়। সব শুনে রাজা ভীষণ রেগে যায়, কারণ গু পিংঝাং শুধু দুর্নীতিবাজি নয় বরং রাজ্যের জন্য এক বিশাল হুমকি। সে তো দেশদ্রোহিতা করেছে। এদিকে ইউন আবার ইউ সেক্টে ফিরে যায় সেই বিষের অ্যান্টিডোট খুঁজতে, কিন্তু সেখানে গিয়েও জানতে পারে যে এখানে কোনো অ্যান্টিডোট নেই।
অন্যদিকে লুয়ানও পিংঝাংকে অ্যান্টিডোটের বিষয়ে জিজ্ঞেস করলে পিংঝাং জানায় যে সে শেষ অ্যান্টিডোটটা নষ্ট করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পিংঝাং মারা যায়। এর অর্থ হলো ইউনের বাঁচার সময় এখন আর মাত্র 24 দিনেরও কম। বাইরে তখন প্রবল বৃষ্টি পড়ছে। আকাশের অন্ধকার যেন লুয়ানের মনের অবস্থারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে। লুয়ান ভেঙে পড়ে, কারণ ও ইউনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ওকে সারা জীবন সুখে রাখবে, কোনো দুঃখ ইউনের কাছে আসতে দেবে না। কিন্তু আজ যখন ইউনকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর সময় এসেছে, তখন সে কিছুই করতে পারছে না। অন্যদিকে ইউনও প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আগে ও কখনো মৃত্যুকে ভয় পেত না, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, কারণ এখন ওর বেঁচে থাকার ইচ্ছা আছে। ও শুধু লুয়ানের পাশে থেকে ওর সঙ্গে পুরো জীবনটা কাটাতে চায়, কিন্তু ভাগ্য যেন ওকে সেই সুযোগ দিতে চাইছে না। এদিকে লুয়ানও তখন একটি সিদ্ধান্ত নিয়ে নেয়। ও নিজের জীবন দিয়ে ইউনকে বাঁচাতে চায়, কারণ ইউন আগে লার শরীরের বিষ নিজের শরীরে নিয়েছিল। সেই বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য দুটি লক্ষ্যকে মারতে হবে। একজন ছিল পিংঝাং আর অন্যজন ছিল লুয়ান। তো পিংঝাং তো ইতোমধ্যেই মারা গেছে। এখন ইউনকে বাঁচানোর জন্য শুধু লুয়ানের মৃত্যুই বাকি। আর লুয়ানও প্রস্তুত ছিল, কারণ ও জানতো ইউনকে বাঁচাতে হলে নিজের জীবন ওকে উৎসর্গ করতেই হবে। অন্যদিকে জিকি এবং লায়ের মধ্যেও সত্যিকারের ভালোবাসা তৈরি হয়েছে, তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের দুজনের বিয়ের আয়োজন করতে হবে। বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে, লুয়ান নিজের প্ল্যান তৈরি করতে থাকে। ও জানতো ইউ সেক্টরের বাকি কিলাররা নিশ্চয় ওদেরকে খুঁজতে আসবে, তাই ও নিজের বিয়েকে একটি ফাঁদ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। মূলত পিংঝাংয়ের মৃত্যুর পরে ইউ সেক্টরের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং লিং, এবং লিংয়ের কাছে সেই অ্যান্টিডোট আছে। লুয়ান চাচ্ছিল লিংয়ের নেতৃত্বে থাকা ইউ সেক্টের অবশিষ্ট সকল কিলারদেরকে বিয়ের অনুষ্ঠানে ডেকে এনে একসঙ্গে শেষ করে দিতে। এর জন্য ওয়েনের পুরো বাড়িতে গোপনে বিস্ফোরকও রাখা হয়। অন্যদিকে ইউন নিজের বোন লায়ের বিয়ের সাজ নিজ হাতে করিয়ে দেয়। বোনের জন্য একটি ভালো জীবনসঙ্গী পেয়ে ইউন কিছুটা শান্তি অনুভব করে, কারণ ও জানে জিকি খারাপ ছেলে নয়। ঠিক তখনই লুয়ান এসে ইউনকে ডেকে নিয়ে যায় আর বলে, তোমার জন্য একটি বিশেষ জিনিস প্রস্তুত করেছি। ইউন বুঝতে পারে না লুয়ান কি করতে চাইছে। হঠাৎ আকাশ জুড়ে আতশবাজি ফুটতে থাকে। লুয়ান বলে, এই আতশবাজি শুধু আমাদের দুজনের জন্য। এরপর ও ইউনকে একটি হেয়ারপিন উপহার দেয়, যার নাম ছিল ভানসাং। এর অর্থ ছিল এই জীবনে হোক বা পরের জীবনে আমরা যেন কখনো একে অপরের থেকে আলাদা না হই। লুয়ানের ভালোবাসায় ইউন অনেকটা ইমোশনাল হয়ে যায় আর এগিয়ে গিয়ে লুয়ানকে কিস করে। ইউন জানতো যে ওর হাতে আর বেশি সময় নেই, যে মানুষটার হাতে আর বেশি সময় নেই তার জন্য এই মুহূর্তটুকুই যেন সবচেয়ে বড় সুখ হয়ে ওঠে। এরপর জিকি এবং লাইয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সবকিছু লুয়ানের প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু কেউ ভাবতে পারেনি ইউ সেক্টর কিলাররা এত দ্রুত সেখানে পৌঁছে যাবে। হঠাৎ লিং ছদ্মবেশে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই লিং জিকির উপরে আক্রমণ করে। জিকি এতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। মৃত্যুর আগে ওর মুখ থেকে শুধু একটিই শব্দ বের হয়, সেটা হলো লা। এরপর ও চোখ বন্ধ করে ফেলে। জিকির মৃত্যু দেখে লার চোখ দিয়ে পানি চলে আসে। ওর প্রিয় মানুষটাকে নিজের সামনে হারানোর কষ্ট ও সহ্য করতে পারে না। ঠিক তখনই ইউসেক্টের বাকি কিলাররা সেই বাড়িতে ঢুকে পড়ে। তারা সবাইকে হত্যা করার জন্য অ্যাটাক করতে শুরু করে, কিন্তু লুয়ান আগে থেকেই প্রস্তুত ছিল। ওর সৈন্যরা লুকিয়ে অপেক্ষা করছিল। দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অন্যদিকে লা জিকির মৃত্যুর প্রতিশোধ নিতে সরাসরি লিংয়ের উপরে অ্যাটাক করে। রাগে আর দুঃখে ও নিজের সব শক্তি দিয়ে লড়াই করে এবং লিংয়ের শরীরে আঘাত করতে সক্ষম হয়। কিন্তু লিং ছিল অনেক বেশি শক্তিশালী, যার কারণে ও লাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর একটি গোপন সত্য প্রকাশ করে আর জানায়, তুমি এবং ইউন যখন মিশনে গিয়েছিলে তখন তোমাদের দুজনকে বিশেষভাবে তৈরি করা বিষ খাওয়ানো হয়েছিল। সেই বিষের মধ্যে এমন একটি উপাদান ছিল যার নাম হচ্ছে দংশিন। এই বিষের নিয়ম ছিল যদি তাদের দুজনের মধ্যে একজন মারা যায় তাহলে অন্যজন বাঁচতে পারবে না। শুধু তাদের মিশনের লক্ষ্য মারা গেলেই এই বিষের প্রভাব দূর হবে। তো তোমাকে যে বিষ লুয়ানকে মারার জন্য দেওয়া হয়েছিল সেই বিষ তো ইউন নিজের শরীরে নিয়ে নিয়েছে। এখন যদি ও লুয়ানকে না মারতে পারে তাহলে ওর মৃত্যু নিশ্চিত, কোনো অ্যান্টিডোটেও কাজ হবে না। এটা শুনে লা তো নিজেকে সামলাতে পারে না। ও লিংয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত ও লিংকে শেষ করে দেয়। এদিকে লুয়ান জানতো ওর মৃত্যুর পরে ইউন নিজেকে সারা জীবন দোষ দেবে।
তাই ও আগে থেকেই একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। ও ইউনকে মিথ্যা বলতে শুরু করে আর বলে, শুরু থেকেই আমি তোমার আসল পরিচয় জানতাম। আমি জানতাম যে তুমি ইউ সেক্টরের একজন কিলার। আমি তোমাকে ভালোবাসিনি, আমি শুধু তোমাকে ইউজ করেছি। আমি তোমাকে ব্যবহার করেছি ইউ সেক্টরের তথ্য পাওয়ার জন্য আর গু পিংঝাংকে মারার জন্য। লুয়ান ইচ্ছে করেই এমন নিষ্ঠুর কথা বলতে থাকে, কিন্তু ও এত ভালোভাবে অভিনয় করে যে ইউন সত্যি এটা বিশ্বাস করে নেয় আর ইউনের হৃদয়টা ভেঙে যায়। ইউন মনে করে এতদিনের ভালোবাসা কি তাহলে সবই মিথ্যা ছিল। রাগ, কষ্ট আর হতাশায় ইউন লুয়ানের দেওয়া সেই হেয়ারপিনটা বের করে এবং ওর বুকে আঘাত করে, কিন্তু ও সত্যি লুয়ানকে হত্যা করতে পারছিল না। তখন লুয়ান নিজেই ওর হাতটা ধরে আঘাতটি সম্পূর্ণ করে দেয়। মৃত্যুর আগে ও ইউনকে বলে, তাড়াতাড়ি লাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, এই বাড়ির চারদিকে বিস্ফোরক রাখা হয়েছে। এরপর ও শেষবারের মতো ইউনকে দেখে বিদায় নেয়। কিছুক্ষণ পরে পুরো বাড়িতে ভয়ানক বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। রাজপ্রাসাদে খবর পৌঁছায় যে পুরো বাড়িতে বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। প্রাসাদের গুপ্তরক্ষীরা জানায় যে সেই বিস্ফোরণের পরে সেখানে আর কেউই বেঁচে নেই, কিন্তু তারা লুয়ানের কোনো মৃতদেহ খুঁজে পায়নি। তো এরপর আমাদেরকে 3 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা লুয়ানের জ্ঞান ফিরতে দেখি। ও চোখ খুলতে নিজের চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। পরে ওর বডিগার্ড ওকে জানায় বিস্ফোরণের আগে সে গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে পড়েছিল। তখন তারা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। তো লুয়ান যে বেঁচে গেছে এতে লুয়ান মোটেই খুশি হয় না, কারণ ইউনকে বাঁচাতে হলে ওকে তো মরতেই হবে। কিন্তু যখন ও জানতে পারে যে 3 মাস পার হয়ে গেছে তখন তো অবাক হয়ে যায়, কারণ ইউনের হাতে তো 20 দিন সময় ছিল। তাই ও ভয় পেয়ে যায় ইউন হয়তো আর বেঁচে নেই। এই চিন্তায় লুয়ানের হৃদয়টা ভেঙে যায়। যাকে বাঁচানোর জন্য এত কিছু করলো তাকে বাঁচাতে পারলো না। তো এরপরও জিকির কবর দেখতে যায় এবং ইউনের জন্য একটি সমাধি ফলকও তৈরি করে। বৃষ্টি ভেজা আকাশের নিচে দাঁড়িয়ে ও পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। ইউনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ওর চোখের সামনে ভেসে ওঠে। ও বুঝতে পারে জীবনের সবচেয়ে সুখের সময়গুলো ছিল সেই দিনগুলো যখন ও ইউনের পাশে ছিল। বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে থাকা লুয়ান হঠাৎ পরিচিত একটি মুখ দেখতে পায়। সেই পরিচিত চেহারা, সেই পরিচিত শরীর আর সেই পরিচিত চুলের কাঁটা। এগুলো দেখেও স্তব্ধ হয়ে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, বরং ইউন। ইউন তখনও বেঁচে আছে। ভাগ্য আবার ওদের দুজনকে একে অপরের কাছে ফিরিয়ে দিয়েছে। মূলত ইউন একটি অ্যান্টিডোট পেয়েছিল, যেটা দিয়ে ও নিজেকে বাঁচিয়েছে। এবার লুয়ান আর একা নয়। দীর্ঘ অপেক্ষা, অসংখ্য কষ্ট আর মৃত্যুর পরীক্ষার পরে অবশেষে ওদের ভালোবাসা পূর্ণতা পায়। এভাবে এই গল্পের সমাপ্তি ঘটে। তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। বাই বাই।